আমি জানি না তোমার বয়স কত। হয়তো তুমি কলেজে পড়ছ, হয়তো সবে চাকরিতে ঢুকেছ, কিংবা হয়তো জীবনের মাঝপথে দাঁড়িয়ে ভাবছ এখনো কিছুই হলো না। কিন্তু আমি তোমাকে আজ একটা অস্বস্তিকর প্রশ্ন করতে চাই। যদি তোমাকে বলা হয় 2025 সালের 31শে ডিসেম্বর এই দিনটাই তোমার জীবনের শেষ দিন, এরপর আর কিছু নেই, কোনো পরের বছর নেই, কোনো আরেকটা চান্স নেই, তাহলে কি তুমি এখনো বলতে আজ থাক কাল করব? এই ভিডিওটা কমফোর্টেবল নয়, এটা তোমাকে ভালো ফিল করাতে আসেনি। এটা এসেছে তোমাকে জাগাতে, সেই ঘুম থেকে যেখানে তুমি নিজের পোটেনশিয়ালকে কবর দিয়ে রেখেছ কালের নামে। আমি বুককাস্ট সামারি থেকে বলছি, আর আজ আমরা কথা বলবো মৃত্যু নিয়ে। কিন্তু মৃত্যুকে ভয় পেতে নয়, বরং মৃত্যুকে শিক্ষক হিসাবে গ্রহণ করতে। কিন্তু এগিয়ে যাওয়ার আগে আমি তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখতে চাই। দেখো, এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, কিন্তু সত্যি কথা হলো বেশিরভাগ মানুষ দেখে ভুলে যাবে। কালকে আবার সেই একই রুটিন, সেই একই অজুহাত। কিন্তু তুমি তো সেই বেশিরভাগের একজন নও, তাই তো? তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও, যদি এই বছরটাকে তোমার লাইফের টার্নিং পয়েন্ট বানাতে চাও, তাহলে আমি চাই তুমি এখনই ভিডিও পজ করো, কমেন্ট সেকশনে গিয়ে লেখো আজ থেকে আর কাল নয়। এটা আমার জন্য নয়, এটা তোমার নিজের কাছে একটা প্রমিস, একটা কমিটমেন্ট। লিখিত প্রতিশ্রুতি মস্তিষ্কে অনেক বেশি গভীরভাবে বসে যায়। তাই কমেন্ট করো আজ থেকে আর কাল নয়। চলো এবার আসল কথায় আসি। প্রায় 2000 বছর আগে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস প্রতিদিন সকালে একটা কাজ করতেন। তিনি নিজেকে বলতেন, তুমি আজ মরে যেতে পারো। এটা কোনো ডিপ্রেশনের লক্ষণ ছিল না, এটা ছিল স্টোইক ফিলোসফির একটা কোর প্র্যাকটিস, যার নাম মেমেন্টো মোরি, মানে মনে রেখো তুমি মরণশীল। এই ভাবনাটা তাকে দুর্বল করত না, বরং শক্তিশালী করত। কারণ যখন তুমি জানো তোমার সময় সীমিত, তখন তুমি অপ্রয়োজনীয় জিনিসের সময় নষ্ট করো না। তখন ছোটখাটো ঝগড়া, অহংকার, আলসেমি সব তুচ্ছ মনে হয়। রবার্ট গ্রিন, যিনি দ্য 48 লজ অফ পাওয়ার এবং মাস্টারির মতো লেজেন্ডারি বই লিখেছেন, তার জীবনে এমন একটা মুহূর্ত এসেছিল যা তাকে সম্পূর্ণ বদলে দেয়। 2018 সালে তিনি গাড়ি চালানোর সময় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তার শরীরের বাঁ পাশ সম্পূর্ণ অবশ হয়ে যায়। ভাবো একবার, একজন বিশ্ববিখ্যাত লেখক যিনি টাইপ করতে পারছেন না, জুতো পরতে 10 মিনিট লাগছে। রবার্ট পরে এক ইন্টারভিউতে বলেছিলেন, সেই মুহূর্তে আমি রিয়েলাইজ করলাম আমি যা করতে চেয়েছিলাম তার কতটা অসম্পূর্ণ রয়ে গেছে। আমি ভেবেছিলাম সময় আছে, কিন্তু সময় কখনো ওয়েট করে না। আজ তিনি 60-এর বেশি বয়সে শারীরিক লিমিটেশন সত্ত্বেও আগের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ। কারণ মৃত্যু তাকে একটা জিনিস শিখিয়েছে, আর্জেন্সি। আমরা এমনভাবে বাঁচি যেন আমরা অমর, যেন আমাদের কাছে অনন্ত সময় আছে। কিন্তু বাস্তবতা হলো, তোমার বাবা মায়ের সাথে হয়তো আর বেশি কয়েকটা দীপাবলি বাকি আছে। তোমার শরীর চিরকাল এই এনার্জি দেবে না। এই কথাগুলো বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্য, আর সত্যকে এড়িয়ে গেলে পরিবর্তন আসে না। এখন কথা হলো, অলসতা কি আসলে? আমরা সবাই মাঝে মাঝে আজ ইচ্ছে করছে না বলি, কিন্তু এই ইচ্ছে না করাটা আসলে কি? আমাদের ব্রেইন সবসময় এনার্জি কনজার্ভ করতে চায়, এটা সার্ভাইভাল মেকানিজম। তাই ব্রেইন তোমাকে বলে এখন রেস্ট নাও, কালকে করো। কিন্তু ব্রেনের এই ডিফল্ট সেটিংটাই তোমার সবচেয়ে বড় বাধা। দেখো, যখন তুমি কোনো কাজের কথা ভাবো, তোমার ব্রেইন দুটো জিনিস ক্যালকুলেট করে। 1, কতটা কষ্ট করতে হবে, 2, কি পাবে। অলসতা আসে যখন তোমার ব্রেন এফোর্টের দিকে বেশি ফোকাস করে, কিন্তু যখন তুমি রিওয়ার্ডের দিকে ফোকাস শিফট করো, ম্যাজিক ঘটে। একটা উদাহরণ দিই। একজন মা যখন সন্তান জন্ম দেন, প্রসব বেদনা পৃথিবীর অন্যতম তীব্র যন্ত্রণা, কিন্তু তারপরেও সেই মা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। কেন? কারণ তার ফোকাস ব্যথায় নেই, তার ফোকাস সন্তানের মুখ দেখার আনন্দে। সেই পুরস্কার এতটাই বড় যে 9 মাসের কষ্ট আর ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণাও তুচ্ছ মনে হয়। স্টিভ জবস প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করতেন, যদি আজ আমার জীবনের শেষ দিন হয়, তাহলে কি আমি সেই কাজটা করতাম যা আজ করতে যাচ্ছি? যদি পরপর বেশ কয়েকদিন উত্তর না আসত, তিনি বুঝতেন কিছু পরিবর্তন দরকার। কিন্তু একটা কথা বলে রাখি, এই আর্জেন্সি, এই ড্রাইভ, এটা দরকারি, কিন্তু এর মানে এই নয় যে তুমি নিজেকে পুড়িয়ে ফেলবে। বার্নআউট রিয়েল, মেন্টাল হেলথ রিয়েল। কাজ করো, কিন্তু রেস্টও নাও। পুশ করো, কিন্তু নিজেকে ব্রেক করো না। এটা ম্যারাথন, স্প্রিন্ট না। রবার্ট গ্রিন তার মাস্টারি বইতে লিখেছেন, সফল মানুষদের মধ্যে সাধারণত অস্বাভাবিক উচ্চ আইকিউ থাকে না। যেটা থাকে সেটা হলো অবসেশন, একটা নির্দিষ্ট বিষয়ে গভীর আগ্রহ এবং নিরলস অনুশীলন। লিওনার্দো দ্য ভিঞ্চির কথা ধরো। একবার তার শিক্ষক তাকে একটা বিবলিক্যাল সিন আঁকতে বললেন, যেখানে প্রকৃতি দেখাতে হবে।
লিওনার্দো কি করলেন জানো? তিনি বাজার থেকে পাখি কিনে আনলেন। ঘণ্টার পর ঘণ্টা দেখলেন পাখি কিভাবে ওড়ে, ডানা কিভাবে নড়ে। এটা শুধু একটা পেইন্টিং অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু তার কাছে এটা ছিল নলেজের সন্ধান। এই সেম অবসেশন থেকেই তিনি পরে হেলিকপ্টার, প্যারাশুটের প্রাথমিক ডিজাইন স্কেচ করেছিলেন, তার সময়ের 400 বছর আগে। চার্লস ডারউইনের কাজিন ছিলেন ফ্রান্সিস গল্টন। গল্টনের আইকিউ ডারউইনের চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু ডারউইন ইতিহাস বদলে দিলেন। পার্থক্য কি ছিল? ডারউইন একটা বিষয়ে বছরের পর বছর ডুবেছিল। গল্টন বারবার ফিল্ড পরিবর্তন করতেন। ট্যালেন্ট ছাড়া অবসেশন দুর্বল, অবসেশন ছাড়া ট্যালেন্ট অকেজো। একটা ম্যাজিক শোতে 3টে পার্ট থাকে। প্রথমে ম্যাজিশিয়ান কিছু সাধারণ জিনিস দেখায়, তারপর সেই জিনিস অদৃশ্য হয়ে যায়, আর শেষে সেই জিনিস আবার ফিরে আসে, কিন্তু অন্যভাবে। আমরা ম্যাজিশিয়ানকে তখনই হাততালি দিই যখন সে ফিরিয়ে আনে। এটাকে বলে দ্য প্রেস্টিজ। তোমার জীবনেও তাই। তুমি হয়তো এখন অদৃশ্য, সমাজে, নিজের চোখে, কিন্তু এই সময়টা তোমার টার্ন। তুমি নিজেকে বিল্ড করছো। 2025-এর শেষে তুমি ফিরে আসবে, কিন্তু ভিন্নভাবে, শক্তিশালী হয়ে, সক্ষম হয়ে। সেটাই হবে তোমার প্রেস্টিজ। বন্ধু, তোমার কাছেও সেই 24 ঘন্টা আছে, যা যে কোনো সফল মানুষের কাছে আছে। পার্থক্য শুধু তারা সেই সময়কে আর্জেন্সি দিয়ে ব্যবহার করে। হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, কিন্তু হারানো সময়, সেটা চিরতরে চলে যায়। যদি এই ভিডিওটা তোমার কাছে একটুও মিনিংফুল লেগে থাকে, তাহলে এখনই কমেন্ট করো, আজ থেকে আর কাল নয়, আর শেয়ার করো সেই বন্ধুকে যার এই মেসেজটা দরকার। তোমার জার্নিতে বুককাস্ট সামারি সব সময় সাথে আছে। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন কাজে লেগে পড়ো।